ভক্তরা বলতেছে যে আর্জেন্টিনার সাথে নাকি খুব নর্মাল দল, ছোট দল খেলা পড়তেছে, অথচ তারাই কিন্তু আবার বলতেছে যে এইবারের আন্ডারডগরা খুব ভালো খেলতেছে। ভাই আন্ডারডগরা ভালো খেলা আর বড় দলের সাথে খেলে থ্রু করা, এটা দুটো ডিফারেন্ট। জার্মানি হেরে গেল, নেদারল্যান্ড হেরে গেল, সামনে ব্রাজিলের কি হবে সেটা আমরা বলতে পারতেছি না। এখন ভাই আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনারা তো মনে করেন যে যা বলেন মেনে নেওয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, তো বলেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু হিসাব হইতেছে যে আমরা দেখতেছি তো কেপ ভার্দে আর জাপানের মধ্যে যদি আপনাকে পিক করতে দেওয়া হয়, আপনি 10 বারের মনে করেন যে 10.5 বার হচ্ছে আপনি কেপ ভার্দেকেই পিক করবেন। ডিপল, এখানে ম্যাকঅ্যালিস্টার, পিছনে রোমেরো, মেডিনা, তারপর মলিনা আছে, এদেরকে ঠেকানো খুবই সম্ভব, মানে অসম্ভব। আসলে কি অসম্ভব? আমি আসলে রিয়াল মাদ্রিদের ফ্যান, তো আমার কাছে এই ব্যাপারগুলো ভালো লাগে দেখতে। হ্যাঁ, একই দিনে দুই প্রত্যাবর্তনের গল্প দেখলো ফুটবল বিশ্ব। হ্যারি কেইনের ম্যাজিকে শেষ 16 টিকিট কেটেছে ইংল্যান্ড, অন্যদিকে সেনেগালের বিপক্ষে রূপকথার গল্প লিখল বেলজিয়ামও। দর্শক সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। আজকের পর্বে আমার সাথে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন আর্জেন্টিনা সাপোর্টার লিসান আসিফ খান, আর আমার বামে আছেন ব্রাজিল সাপোর্টার আল আরবি। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। শুরুতেই আমি আসিফ খানের কাছে জানতে চাই যে রাতে যেই ইংল্যান্ডের ম্যাচ হলো, সেই ম্যাচটায় যেই ডিআর কঙ্গো এগিয়েছিল, এরপর দুর্দান্ত কামব্যাক করেছে ইংল্যান্ড হ্যারি কেইনের জোড়া গোলে। আসলে এরকম রূপকথার রাত শেষ কবে দেখেছেন? না, আসলে হচ্ছে কেইন কিন্তু জোড়া গোলই করে, আর হচ্ছে আগেও আমরা এরকম খেলা দেখেছি, বাট এইবার ইংল্যান্ড যখন হচ্ছে প্রথম আসার পরে খুব একটা ভালো ম্যাচ দিয়ে শুরু করলো, বাট তারপরে কিন্তু ইংল্যান্ডের আসলে যেই খেলাটা সে খেলতে পারিনি। গতকালকে আপনি দেখেন কেইন কিন্তু 75 মিনিটের পর যে গোলটা করলো, আর ডিআর কঙ্গো যারা আমরা আন্ডারডগ বলি, এখন এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা কি করতেছে, ফার্স্ট 10 to 15 মিনিটসে এসে গোল দিয়ে দিচ্ছে, ডিফেন্সিভ খেলতেছে, তারপরে কিন্তু হেরে যাচ্ছে। আমরা কিন্তু গত ম্যাচেও কিন্তু সেটাই দেখলাম। এখন ইংল্যান্ডের মতো একটা ফেভারিট একটা দল 75 মিনিট গোল শূন্য ছিল, যদিও খেলাটা আমরা অনেক এনজয় করেছি, বাট ইংল্যান্ডের কাছ থেকে আসলে এটা আমরা আসলে একটু বেশি প্রত্যাশা করি। আর আরবি ভাই, আপনার কাছে জানতে চাই যে 7 মিনিটের সময় ডিআর কঙ্গো গোল দিয়েছে, অনেকটা ভরকে গিয়েছিল ইংল্যান্ড, এরপর যে কামব্যাক করবে এইটা আসলে কতটা প্রত্যাশা ছিল? দেখেন, হ্যারি কেইন এই বছর মনে হয় 60-এর উপরে গোল করেছে। হ্যাঁ, তারপরে বেলিংহাম দুর্দান্ত খেলেছে কালকে, যদিও অত বেশি আমি আলোচনা দেখিনি, কিন্তু বেলিংহাম দুর্দান্ত খেলেছে। হ্যারি কেইন যে এরকম সিচুয়েশন থেকে মানে দলকে বের করে নিয়ে আসবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, বরঞ্চ কালকে ডিআর কঙ্গো এত চমৎকার খেলেছে, হ্যাঁ, যে আমাদের ওই দিকে ফোকাসটা বেশি চলে গেছে যে হ্যাঁ এরা চমৎকার খেলতেছে, ডিফেন্স করে একটা মানে বড় টিম হারাই দিতেছে। এটা সবসময় একটা মানে মানে আকর্ষণীয় ব্যাপার থাকে যে আমাদের বড় টিম ছোট টিমগুলোর মধ্যে যে একটা যে ডিফারেন্স আমরা দেখতে থাকি সবসময়, এটা যখন আমরা দেখি যে একটু না ছোট টিম একটু বেশি ফাইট দিয়ে ফেলতেছে, আমাদের দেখতে ভালো লাগে। তো ওই জন্যে হচ্ছে আমাদের মানে খুবই চমৎকার লাগছে যে সবাই মিলে খুব চমৎকার ডিফেন্স করতেছিল। কিন্তু হ্যারি কেইন যে অদ্ভুত ফর্মে আছে এই পুরো বছর জুড়ে, হ্যাঁ, তো এটা স্বাভাবিক লাগছে আমার কাছে। এবং মানে হ্যারি কেইন বাদে আর কে মানে এইরকম একটা সিচুয়েশনে যে দলকে বের করে নিয়ে আসা, মোস্ট প্রবাবলি এবছর হ্যারি কেইনের 60-এর উপরে গোল হয়ে গেছে। এটা একটা ওই মেসি রোনাল্ডোর টাইমে আমরা দেখতাম, তা এরপরে মানে এত গোল মানে এরকম এত ফ্রিকুয়েন্টলি স্মুথলি, এবং হ্যারি কেইনকে নিয়ে আপনি দেখেন এরকম কোনো আলোচনাও নাই। হ্যাঁ, সে ভালো খেলতে, সে তার কাজটা করে যাচ্ছে, এটা খুবই চমৎকার ব্যাপার। এবং আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, এরকমই হওয়ার দরকার। ছোটো ছোটো দলগুলো ফাইট দিক, বড় দলগুলো তাদের শক্তির জায়গাটা থেকে মানে পার করে যাক। ইংল্যান্ড ম্যাচ জিতলো, ডিআর কঙ্গো দর্শকদের মনটা অবশ্যই জয় করতে পেরেছে, কারণ আপনি দেখেন ওদের গোলকিপার যে লিওনেল, রাইট, সো সে কিন্তু বেলিংহামের হেডগুলো ঠেকে দিল, এবং সে দুর্দান্ত যে সেভ করছে, আমার তো মনে হয় যে আমরা এখন ওনার ফ্যান হয়ে গেছি। পুরা ম্যাচটাতে কিন্তু দেখেন তার জন্যই কিন্তু 75 মিনিটে গোল শূন্য থাকলো। এখন লাস্টে অ্যাট দ্য এন্ডে কেইনকে কিন্তু অ্যাসিস্ট করলো হচ্ছে আপনার সাবস্টিটিউট প্লেয়ার যে গর্ডন আসার পরই কিন্তু ম্যাচটা ঘুরে গেল। গর্ডনের আগ পর্যন্ত কিন্তু হয়তো বা অ্যাসিস্ট ঠিক মতো হয়, মানে এটা হতে পারে, বাট তারপরেই গোলটা হলো। কিন্তু ডিআর কঙ্গোর গোলকিপার লিওনেল কালকে যে দুর্দান্ত খেলছে, আমরা তো শুধুমাত্র তার দিকেই মানে পুরা ম্যাচের আকর্ষণটাই ছিল লিওনেল।
কেপ ভার্দের গোলরক্ষকও বীরত্বপূর্ণ একটা প্রভাব দেখিয়েছে বিশ্বকাপে। এরপর দেখলাম গতকালকে রাতে ডিআর কঙ্গোর যে গোলরক্ষক, ইংল্যান্ড একের পর এক আক্রমণ করছিল কিন্তু বল জালে যাচ্ছিল না। কেমন কেমিস্ট্রি ছিল? দেখেন, ছোট দলগুলোর এইটা একটা খুব চমৎকার বেনিফিট থাকে, এদের গোলকিপাররা এত চমৎকার সার্ভিস দিয়ে দেয় মাঝে মাঝে। আমরা আগে যেরকম দেখতাম যে পুরো মেক্সিকো কেমন জানি খেলতেছে, ওচোয়া দাঁড়ায় গেছে, হ্যাঁ, এবং ওচোয়ার দেয়াল আমরা কোনোভাবে ভেদ করতে পারতেছি না। হ্যাঁ, এই কেপ ভার্দেতেও দেখলাম যে ভোজিনহা আগের দিন সেম করলো, যে পুরোপুরি স্পেনকে একটা আইসোলেটেড করে ফেলার মতো অবস্থা। কালকেও সেম ঘটনা ঘটাইছে। তো এই সব ক্ষেত্রে হয় কি, মানে খুবই ডেডিকেশন এবং একটা গোলকিপারের হিরো হওয়ার সম্ভাবনা খুব কম আসে হচ্ছে তার ক্যারিয়ারে। হ্যাঁ, এরকম দু একটা প্ল্যাটফর্ম যখন তৈরি হয়ে যায়, তখন তারা তাদের মানে আউট অফ সোল পুরোটা দিয়ে খেলে এবং দর্শকরা পর্যন্ত আনন্দ পায় এতে আসলে। যে একটা ছোট টিমের গোলকিপার সর্বস্ব দিয়ে ঠেকাই দিতেছে সব, হ্যাঁ, দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমার কালকে দেখতে চমৎকার লাগতেছিল, গোল খাওয়ার পরে খারাপ লাগছে, কেননা আমাদের সামনে ফিউচারে পড়বে তো ইংল্যান্ড। হ্যাঁ, মেক্সিকোর সাথে মনে হয় না ইংল্যান্ড ফাইট করে জিততে পারবে, কারণ হোস্ট কান্ট্রি, তার মধ্যে খেলা হবে মেক্সিকোতে, ওয়েদারের একটা ব্যাপার থাকে। আর ইংল্যান্ড আজকে যেভাবে খেললো আমি জানি না আসলে, তবে আমার কাছে মনে হচ্ছে যে মেক্সিকো এগিয়ে থাকবে। বেলিংহাম রয়েছে, তারপরে আপনাদের গর্ডন কালকে একটু নেমেই হচ্ছে একটা অ্যাসিস্ট করে ফেলছে। একটা বিষয় পরিষ্কার কিনা যে এবারে বিশ্বকাপে ছোট দলগুলো বড় দলগুলোর পরীক্ষা নিচ্ছে। অবশ্যই, কিন্তু তারপরও তো হচ্ছে ব্রাজিলের ভক্তরা বলতেছে যে আর্জেন্টিনার সাথে নাকি খুব নর্মাল দল, ছোট দল খেলা পড়তেছে, অথচ তারাই কিন্তু আবার বলতেছে যে এইবারের আন্ডারডগরা খুব ভালো খেলতেছে। ভাই, আন্ডারডগরা ভালো খেলা আর বড় দলের সাথে খেলে থ্রু করা, এটা দুটো ডিফারেন্ট। জার্মানি হেরে গেল, নেদারল্যান্ড হেরে গেল, সামনে ব্রাজিলের কি হবে সেটা আমরা বলতে পারতেছি না। এখন ভাই, আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আপনারা তো মনে করেন যে যা বলেন মেনে নেওয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, তো বলেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু হিসাব হইতেছে যে আমরা দেখতেছি তো কেপ ভার্দে আর জাপানের মধ্যে যদি আপনাকে পিক করতে দেওয়া হয়, আপনি 10 বারের মনে করেন যে 10.5 বার হচ্ছে আপনি কেপ ভার্দেকেই পিক করবেন। হ্যাঁ, যে হ্যাঁ ঠিক আছে, কেপ ভার্দে অনেক ভালো দল, শক্তিশালী দল, কিন্তু আমরা কেপ ভার্দের সাথেই খেলবো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এটা তো আপনাকে দেখতে হবে যে লাস্ট গ্রুপ যে ম্যাচগুলো হলো, সেখানে কেপ ভার্দে কিন্তু দুর্দান্ত খেলা দেখিয়েছে। তো সেখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই কেপ ভার্দেকে একটা ভালো পজিশনে রাখতে হবে। হয়েছে কি ভাই, এই ছোট দল বড় দলের যে একটা যে মনোপলি বিজনেস টাইপের যে ব্যাপারটা ছিল, এটা আর থাকতেছে না। এটা আমাদের ছোট দল যেগুলো আছে, এরা এইটা একদম পুরোপুরি এই পুরো যে স্টিগমা আছে যে বড় দলের সাথে আসলে খেলে হচ্ছে না, এটা ভেঙে দিতেছে। হ্যাঁ, প্যারাগুয়ে কিন্তু কি করলো, প্যারাগুয়ে হচ্ছে গ্রুপে 3rd হিসেবে হচ্ছে কোয়ালিফাই করছে, এসে টপ ফেভারিট জার্মানিরে একদম চমৎকার মতো, মানে আপনি যদি খাঁটি বাংলা ভাষায় বলতে শোয়াই দিছে। তো এইটা হচ্ছে আসলে এবার দেখতে ভালো লাগতেছে যে সবাই সবার সর্বোচ্চটা দিয়ে খেলতে, মানে খেলার চেষ্টা করতেছে, এবং আপনি যদি প্রপার ডিজার্ভিং না হন, আপনি আসলে থ্রু করতে পারবেন না। আচ্ছা, আমরা হচ্ছে গতকাল রাতে আর একটা ম্যাচ নিয়ে কথা বল, বেলজিয়াম আর সেনেগাল 2-0 এগিয়ে, এরপর টানা 3 গোল দিয়েছে সেনেগালকে। আসলে এরকম একটা দুঃস্বপ্নের রাত বা দুঃস্বপ্নের ম্যাচ সেনেগাল মনে রাখতে চাইবে কিনা? অবশ্যই, কারণ হচ্ছে যে এবার কিন্তু ওয়ার্ল্ড কাপে এই যে আপনার টিমগুলো জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে এই খেলাগুলি কিন্তু বেশি মানুষ এনজয় করতেছে, আমরা এনজয় করতেছি। কালকের খেলাটা দেখেন, ইংল্যান্ডের থেকেও কিন্তু দুর্দান্ত খেলা বেলজিয়াম আর সেনেগালে। এসে সেনেগাল গোল দিয়ে তারা খুবই আত্মবিশ্বাসী, বাট কি হলো, সেই কিন্তু এক দ্য এন্ড 86 মিনিট, হ্যাঁ, এই 80 মিনিট হলো, তারপরে 2টা গোল দিয়েই কিন্তু প্রথম গোলটা খাওয়ার পরে একদম এট দ্য এন্ডে সেনেগালের কিন্তু কনফিডেন্সটা একটু লো হওয়ার পরে আরেকটা গোল খেয়ে গেল। এবং সব থেকে মানে আনফর্চুনেটলি যে লাস্ট যেই গোলটা হলো 124 মিনিটে, এটা তো আসলে একদম পুরো খেলার রেজাল্টটাই ঘুরিয়ে দিল। তবে আমার কাছে মনে হয়, যদিও আমরা আসলে রেফারির ডিসিশনকে মেনে নেই, তারপর 124 মিনিটে যাওয়ার পর যেই ফাউলটা হলো, যেই পেনাল্টিটা হলো, এখানে আসলে এই ডিসিশনটা নিয়ে আলোচনা হচ্ছে, ওই সময় তো খেলাটা ঘুরে গেল। সো এইটা আসলে আমার কাছে মনে হবে যে কঙ্গো আজীবন এটা, সেনেগাল আজীবন এটা মনে রাখবে, তাদের একটা ইতিহাসে আসলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 2-0 গোলে একটা দল আগায়া, তারপরে যদি হারে ম্যাচ, মানে এর থেকে কষ্ট আর কি হইতে পারে? আমি আসলে রিয়াল মাদ্রিদের ফ্যান, তো আমার কাছে এই ব্যাপারগুলো ভালো লাগে দেখতে। হ্যাঁ, এই কামব্যাকের যে ব্যাপারটা, এটা আমাদের মোটামুটি আত্মার মধ্যে আছে। হ্যাঁ, এখন
অপোনেন্টের এই জিনিসটা কিরকম লাগে এটা আসলে ভেবে দেখিনি, বাট আমার জিততে ভালো লাগে। হ্যাঁ, তো আপনি যদি সেনেগালের হিসাব করেন, সেনেগালের হিসাব না করে আপনি বেলজিয়ামের হিসাব করা হচ্ছে যে কি চমৎকার একটা কামব্যাক দিয়ে দিছে এরা, যে 2-0 গোলে আমি হচ্ছে হেরে গেলাম, মানে পিছায় আছি, তারপরে আমি আমার হচ্ছে ওই হাল ছেড়ে দিচ্ছি না, একদম লাস্ট মিনিটেরও দেখা যাচ্ছে 124 মিনিট 122 মিনিট পর্যন্ত ভালোভাবে খেলা টেলা হয়েছে, ওই পর্যন্ত আমি আমার প্রপার কনফিডেন্স ধরে রাখতেছি যে না, আমি কামব্যাক দিতে পারবো, আমি আমার যে কাজটা করে যাই। এটা চমৎকার ব্যাপার ভাই, এই যে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত নার্ভ ধরে রাখা। এবং আগের দিন ব্রাজিলের হিসেবে আমরা সেম জিনিস দেখলাম, যে আমরা মনে হয় লাস্ট গোলটা মনে হয় এক্সট্রা টাইমে দিয়েছি, 95 মিনিটে দিয়েছি। তো ওই যে নার্ভ ধরে রাখা, হ্যাঁ, কিছু কিছু কোচ থাকে এরকম, হ্যাঁ, যে যারা একদম আপনার লাস্ট মোমেন্ট পর্যন্ত খেলাবে এবং আপনি ঠিক বুঝবেন না উপর থেকে দেখে যে কি করতেছে, কিন্তু দেখবেন যে কাজ হয়ে গেছে। হ্যাঁ, যে মার্টিনেলি আগের দিন যেরকম নামলো, হ্যাঁ, মার্টিনেলি নেমে ভিনিসিয়াস রয়েছে মাঠের মধ্যে, মার্টিনেলি নেমে আবার কোন জায়গায় খেলবে, কিন্তু দেখেন যে ভিনিসিয়াস মার্টিনেলি নামার পরে একদম ওয়াইড অ্যাঙ্গেলে চলে গেল, মার্টিনেলি 2 ডিফেন্ডারের মাঝখানে ওই ছোট্ট জায়গাটায় চলে গেল, এবং খেলা হইতে হইতে দেখবেন যে একদম রাইট টাইমে কাজটুকু করে দিয়েছে। কার্লো আনচেলত্তির ব্যাপার হচ্ছে এই স্পেশালিটি হচ্ছে এইটা, যে ও সাব যেগুলা করে, এগুলা খুবই চমৎকারভাবে করে। এখন অনেক কোচ এই ধরনের ফিলোসফিতে বিশ্বাস করে যে আমি আমার সর্বোচ্চ শেষ টাইম পর্যন্ত আমি আমার কাজ করে যাব, ইনশাল্লাহ এই আসবে। এবারে বিশ্বকাপে ব্রাজিল যেভাবে খেলছে, নিজের নামের প্রতি মানে কি বলে, নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে কিনা? না, অবশ্যই না। কারণ হচ্ছে আপনি গ্রুপ স্টেজে ম্যাচগুলি দেখেন, মরক্কোর সাথে ড্র করলো, তারপর হচ্ছে লাস্ট জাপানের সাথে দেখেন একদম এট দ্য এন্ডে গোল দিল। কিন্তু ব্রাজিল যেরকম ফেভারিট দল এবং হচ্ছে তারা যেরকম অ্যাটাকিংয়ে খেলার মন মানসিকতা নিয়ে এসেছে, কিন্তু এটা কিন্তু তাদের থেকে আশা করা যায় না। এবং আপনি দেখেন যে যদিও যত কিছুই বলুক যে এট দ্য এন্ডে সাবস্টিটিউট করে গোল দিয়েছে, কিন্তু আপনি দেখেন জাপানের প্লেয়ারদেরকে 90 মিনিটের পর কিন্তু তারা হাঁপিয়ে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এখন ইউএসএতে টেম্পারেচারটা আপনি দেখেন, আজকে তারা ওয়ার্নিং দিয়েছে, কালকে হচ্ছে হিটওয়েভ হবে। সো এই যে ওয়েদারটা জাপানের, আমি যেটা দেখেছি যে লাস্টে ওরা হাঁপিয়ে গিয়েছে। সো ওইখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপেই কিন্তু ব্রাজিল জিতে গেছেন, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব ছিল না। সো ব্রাজিলের কাছ থেকে আমরা আরও সুন্দর খেলা চাই। কালকে যে বেলজিয়ামের খেলাটা হলো, আমরা চাই যে ব্রাজিলও এরকম খেলবে, কিন্তু আমাদেরকে হতাশ করতেছে। আসলে কি হতাশ করতেছে ব্রাজিল? ভাই তাহলে ওই 124 মিনিটে যে গোল দেবে, এর চাইতে আমার 95 মিনিটে গোল দিয়ে সেটেল করে ফেলা বেটার না? উত্তেজনা তো থাকতেছে না, কালকের খেলায় প্রথম থেকে দেখেন যেরকম উত্তেজনা থাকতেছে। ভাই এখানে হিসাব হইতেছে ভাই আমাদের রাফিনা ইনজুরিতে, এই যে আবার নতুন করে পাকুয়েতা ইনজুরিতে, হ্যাঁ, এখন পাকুয়েতা ফাইনালের আগে ছাড়া মনে হয় না ব্যাক করবে। হ্যাঁ, তো ফাইনালে যদি আপনারা থাকবেন না, তারপরে দেখা হবে ইনশাল্লাহ। তো এর মধ্যে আবার আমাদের ওয়াইজলি ছিল, সেই ইনজুরিতে চলে গেছে বিশ্বকাপ শুরুর আগেই। হ্যাঁ, তো আমাদের কিছু লিমিটেশন আছে। এখন আমরা আনচেলত্তিকে চিনি যে আপনার যত বেশি লিমিটেশনই থাকুক না কেন, আপনার যত কম রিসোর্স থাকুক, সেটার ম্যাক্সিমাম আউটপুট কীভাবে বের করতে হয় সেটা আনচেলত্তি পারে। হ্যাঁ, আনচেলত্তির ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়। আপনার মনে হবে যে কিছু হচ্ছে না, আমি একটু আগেও যেটা বললাম, যে মনে হবে যে কিছু হচ্ছে না বা কী জন্যে করতেছে ঠিক বুঝবেন। আগের দিন দেখবেন যে ক্যাসেমিরো অনেক ভুল পাস করতেছিল বা ঠিকঠাক ফিট হচ্ছিল না। হ্যাঁ, কিন্তু ক্যাসেমিরোরে কিন্তু উঠায় নাই, উঠাইছে কারে? আগের দিন দেখলাম যে মিডফিল্ড থেকে পাকুয়েতারে উঠাই দিল। ওটা অবশ্যই ইনজুরির জন্য, কিন্তু আমার যখন আমি এই এনরিকরে নামাচ্ছি বা যখন আমি হচ্ছে মার্টিনেলিকে নামাচ্ছি, আমি একটা মিডফিল্ডার নামাচ্ছি না। ফ্যাবিনো কিন্তু আমার স্টিল বসে রয়েছে। ফ্যাবিনো লাস্ট প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছে, চমৎকার খেলেছে। ফ্যাবিনোর জায়গা থেকে যতটুকু খেলার দরকার তার থেকে চমৎকার ভালো খেলেছে। কিন্তু এই আনচেলত্তির ডিসিশনগুলো খুবই এরকম যে আপনি দেখবেন যে খুব স্লাইড চেঞ্জ কিন্তু আপনার রেজাল্ট বের করে দিবে। আনচেলত্তি যে কোনো নকআউট স্টেজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা আসলে আমাদের যে অবস্থা এখন, যে আমাদের নেইমার আসলে অত বেশি মানে ফুল টাইম বা শুরু করার মতো ওইরকম ফিটনেসে মনে হয় নাই। তারপরে আমাদের এই যে ইগুলা বললাম যে প্লেয়ারগুলা ইনজুরিতে আছে। হ্যাঁ, এর সাবস্টিটিউট হিসেবে আপনি মানে যত এবার দেখবেন যে কালকের পরশুদিনকে মনে হয় খেলা আমাদের, যে আমাদের নেক্সট ডে খেলা, সেই নেক্সট খেলায় আমাদের পাকুয়েতা যদি না থাকে, হ্যাঁ, এইখানে এই পাকুয়েতার যে শূন্যতা, এটা আসলে কিভাবে পূরণ হবে? ব্রাজিলের বেঞ্চে তো অনেক গরম। হ্যাঁ, ব্রাজিলের বেঞ্চের গরম ছিল 22 সালে। আসলে এবার আমাদের বেঞ্চ ঠিক অত না, কিন্তু আমাদের মোটামুটি রিসোর্সফুল আছে। মানে ব্রাজিল টিমে খেলতে গেলে একটা কোয়ালিটি তো থাকা দরকার, সেটুকু আমাদের আছে। এবং আমার মনে হয় যে আনচেলত্তির উপরে আমাদের পূর্ণ আস্থা আছে যে না,
আনচেলত্তি তার একদম ম্যাক্সিমাম ইউজটা করে এবং ম্যাক্সিমাম আউটপুটটা বের করে নিয়ে আসতে পারবে। এবং সত্যি কথা বলতে আমরা এবারে ফেভারিট ছিলাম না। আপনারা যেরকম ফেভারিট ছিলেন, ওয়ার্ল্ড কাপ বিশ্ব চ্যাম্পিয়ন ফেভারিট তো থাকবে। হ্যাঁ না, আপনারা যেরকম ছিলেন বা ফ্রান্সের মনে করেন যে খেলা দেখলেই মনে হইতেছে যে ফ্রান্সের খেলা দেখলে কিন্তু আমাদের মনে হইতেছে চমৎকার খেলতেছে, ঠিক আছে, কিন্তু এই ফ্রান্সটা আসলে কে ঠেকাবে? হ্যাঁ, এই ফ্রান্সটা ঠেকানোর আমি লোক দেখতেছি না, আমি ওরকম প্রতিপক্ষ পাচ্ছি না যে আসলে কে ঠেকা। আমার আশা করা লাগতেছে যে হয়তো কোনো একটা আপসেট হবে, হ্যাঁ, কোনো একদিন সবাই মিলে খারাপ খেলবে ফ্রান্স, ওই দিন হয়তো ঠেকে যাবে। এই বাদে আমি আসলে ওরকম করে লোক পাচ্ছি না যে ফ্রান্সকে আসলে কে ঠেকাবে। ওই রকম স্ট্রেংথ আসলে ব্রাজিলের না। ওকে ওকে, জাপানের বিপক্ষে পার পেলেও ব্রাজিল কি নরওয়ের বিপক্ষে মানে পার পাবে? এখন জাপানের সাথে যেভাবে খেলেছে সেভাবেই যদি তারা নরওয়ের সাথে খেলে তাহলে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট হবে ব্রাজিলের জন্য। কারণ আগের ম্যাচে তাদের অনেকগুলো গ্যাপ ছিল, ল্যাকিং ছিল, এগুলো কিন্তু অবশ্যই ফাইন্ড আউট করে নেক্সট ম্যাচে অবশ্যই তারা ওইটাকে কামব্যাক করে আসবে। বাট নরওয়েকে কিন্তু কোনো মতেই, আপনি লাস্ট খেলাটাও দেখেছেন, নরওয়েকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। হ্যাঁ, সো জাপানের আমি বলবো যে আমরা চাই যে জাপান সেমিফাইনালে আসুক, তাহলে সব জল্পনা কল্পনা সব অবসান হবে। নরওয়ে আসে, ব্রাজিল ব্রাজিল আসুক, তাহলে সব জল্পনা কল্পনা অবসান হবে। বাট আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা জাপানের জন্য খুবই টাফ হবে, ব্রাজিলের জন্য সরি। ব্রাজিল যেভাবে খেলছে, আর্লিং হ্যালান্ডরা কি ব্রাজিলকে কোনোভাবে আটকাতে পারবে? আর্লিং হ্যালান্ড তো আটকাবে না। ওদের মানে যে আর্লিং ডিফেন্ডার, হ্যালান্ডরা? হ্যাঁ, ওদের যে ডিফেন্ডাররা আছে ওরা সবাই তো লম্বা লম্বা প্লেয়ার। হ্যাঁ, আমরা যে জাপানের সাথে আমাদের যেরকম এরিয়ালে খেলা ছাড়া উপায় ছিল না। হ্যাঁ, কেননা ওরা এত চমৎকারভাবে 5-4-1 ফরমেশনে আমাদের মানে জোনাল ব্লক আউট করে রাখছিল যে আমাদের আসলে কোনো উপায় ছিল না মানে এরিয়ালে খেলা ছাড়া। হ্যাঁ, এই জন্য ক্যাসিমিরোরে উঠায়নি বা ম্যাগালাস একটার পর একটা ক্রস করতেছিল, যে সেকেন্ড বারে ক্রস করা ছাড়া আমাদের আসলে অপশন ছিল না কোনো। হ্যাঁ, এবং ওরা এত চমৎকারভাবে মানে নিজেদের মধ্যে অর্গানাইজলি ডিফেন্স করতেছিল যে আমাদের ওই গ্রাউন্ড থেকে বের হওয়া আসলে টাফ ছিল। কিন্তু আমার মনে হয় না যে নরওয়ের খেলার যে ধরন বা ওদের যে খেলার যে স্টাইল, এরা এই লো ব্লকে খেলবে না। এবং এটা হবে ফিজিক্যাল একটা ইন্টেন্সিটির গেম হবে। হ্যাঁ, যে ওরা যেহেতু ফিজিক্যালি অনেক বেশি শক্তিশালী এবং এখানে ফিজিক্যালি যে চ্যালেঞ্জের আমি একটা ভিডিও দেখছিলাম যে গ্যাব্রিয়েল মেবি হল্যান্ডকে বারবার আটকে দিচ্ছে ক্লাব ফুটবলে। না, ওদের একটা পার্সোনাল রাইভালরি আছে। হ্যাঁ, মানে আটকে দিচ্ছে, এটা ভিডিও দেখছিলাম বারবারে। ওই ম্যাচেও কি এরকম দৃশ্য দেখবে কিনা মানুষ? হ্যাঁ, আশা তো করি দেখবে। এবং ওডেগার্ড থেকে হালান্ডের পাসিং লাইন যদি বন্ধ করে দিতে পারি আমরা, তাইলে আমরা মোটামুটি হালান্ডে নিউট্রালাইজ করে ফেলতে পারবো। এবং মাগালেস আছে এবং আমাদের অতি অভিজ্ঞ মার্কিউনেস আছে। আমার মনে হয় যে এরা গুড এনাফ হবে। কিন্তু যেহেতু হচ্ছে নরওয়ে, আমার মনে হয় না যে এরা কখনো ডিফেন্সিভ ফুটবল খেলবে। তো যেহেতু ডিফেন্সিভ ফুটবল খেলবে না, আর লাস্ট ম্যাচ নরওয়েটা দেখে আমার মনে হয়েছে যে এরা অনেক জায়গা স্পেস ছেড়ে আসে। তো ওইটুকু ভিনিসিয়াস বা মার্টিনেল্লি বা রায়ান, যে আমাদের ছোট মানে মাত্র ক্যারিয়ার শুরু করতেছে, এরা যদি পারে এরা ইউটিলাইজ করতে পারবে। আমাদের কুনহা আছে যা অনেক বেশি প্রেস করে, বা আমাদের পাকুয়েতার জায়গায় যদি আমি এই যে নতুন যে প্লেয়ারটারে ইনক্লুড করলাম, যে জেমারসন, এডারসন। হ্যাঁ, এ যদি নামে, এ খুবই বক্স টু বক্স প্লেয়ার। হ্যাঁ, যে এ মানে চমৎকার প্লেয়ার একটা। হ্যাঁ, খুবই দৌড়ায় খেলে। তো এই যদি এই তো হাই প্রেস নিয়ে যদি আমরা মানে মাঠের নামি, আমাদের মনে হয় যে আমি 3-1 গোলে একটা মার্জিন আমরা তৈরি করতে পারবো। জাপানের মতো এত কঠিন হবে না। জাপান আমাদের অনেক বেশি পরীক্ষা নেবে। ফার্স্ট হাফ পুরোটাই জাপানের ছিল। হ্যাঁ, আমাদের মনে হয় না নরওয়ে এরকম করতে পারবে, গোল দিতে পারবে। ভাই বলো 3-1, মানে নরওয়ের বিপক্ষে 3-1, আপনার প্রেডিকশন কি? আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গোল শূন্য ড্র থাকবে, তারপরে হয়তো বা পেনাল্টিতে যেতে পারে, এটা আমার প্রেডিকশন। পেনাল্টিতে তো এলিসন বেকারের ভাগ্য ভালো না বেশি একটা। এখন আমরা দেখিনি আসলে, না আমি দেখছি। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখন ওয়ার্ল্ড কাপে আসলে পেনাল্টিতে গেলে এটা আসলে টোটালি একটা আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। কারণ তখন 50-50 হয়ে যাচ্ছে, কারণ তখন আসলে বড় দল ছোট দলের কিছু থাকে না। তখন বড় জার্মানি দেখছেন, জার্মানি দেখেন আপনি দুইটা বলে গোল বারে এতটা ঘাবড়েছিল। তখন আসলে বড় দল হয়, প্রেসারটা বেশি চলে আসে যে আমার তো প্রুফ করাই লাগবে। আর ছোট দলগুলো খেলে যে অল আউট এটাকে যে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ চলো আমরা। বড় দলের উপর প্রেসারটা বেশি থাকে এবং তখনই আসলে তাদের স্ট্রেসটা মানে পরীক্ষা হয় যে কে কতটা স্ট্রেস নিতে পারছে। আচ্ছা, সবাই যখন রাউন্ড অফ 32 ম্যাচ শুরু করেছে, আর্জেন্টিনা ম্যাচ সবার শেষে
মানে লম্বা একটা বিরতি পেয়েছে। এই বিরতি কি আর্জেন্টিনার জন্য একটা প্লাস পয়েন্ট, নাকি লম্বা একটা গ্যাপ একটু খেলায় ব্যাঘাত আমার কাছে মনে হতে হয় পারে? সবসময় প্লাস পয়েন্ট, কারণ আপনি প্রত্যেকটা ম্যাচ আপনি অ্যানালাইসিস করতে পারছেন, কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হচ্ছে সবগুলো ম্যাচ দেখে, এবং আপনি দেখবেন সবার হেড কোচ থেকে শুরু করে সবাই অ্যানালাইসিস করে। সো আর্জেন্টিনার ফুল টিম কিন্তু সবাই অ্যানালাইসিস করার সুযোগ পাচ্ছে যে এই যে রাউন্ড অফ 32-তে কে কেমন খেলতেছে, কোথায় কোথায় আর্জেন্টিনাকে আরও ইমপ্রুভ করতে হবে, ওয়েদারের সাথে কিভাবে মানিয়ে নিতে হবে। সো এখান থেকে আমরা আর্জেন্টিনারা ফুল টিম খুব পজিটিভ সাইডে থাকবে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা এবারের আসরের শুরু থেকেই একটা দাপটের সাথে ফুটবল খেলছে। ওই দাপটটা কি ধরে রাখতে পারবে কেপ ভার্দের বিপক্ষে? আমি তো অবশ্যই মনে করছি, যেহেতু ছোট দলগুলো চমক দেখাচ্ছে কেপ ভার্দেও দুর্দান্ত খেলেছে, এবং তার ওয়ার্ল্ড কাপের আগের ম্যাচগুলো দেখবেন যে ওখানেও তারা খুব ভালো খেলেছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে তারা তো আসলে ডিফেন্সিভ খেলে, ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনি দেখেন যে আমি একটা স্টেট দেখেছিলাম যে ওরা মেবি 33টা শট করেছে, বাট শট অন গোল ছিল কম, 7-8টা ছিল। কিন্তু এমন না যে আমরা যেটা সবাই বলতেছি যে তারা খুবই ডিফেন্সিভ খেলতেছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, ঠিক আছে, কালকে ওরা খেলবে হয়তোবা, কিন্তু ওরা কিন্তু অ্যাট দ্য এন্ডে একটা গ্যাপ তৈরি করে, আর ওখানে আমাদের লিওনেল মেসিকে তারা হয়তোবা আটকিয়ে রাখার চেষ্টা করবে, সেখানেও তাদের 3জন প্লেয়ার বিজি থাকবে। সো যতই আপনি বলেন না কেন, আপনি ডিফেন্সিভ খেলার পরও তাদের ভজিনো হোক দুর্দান্ত খেলতেছে, কিন্তু গ্যাপ পেলেই আর্জেন্টিনা আশা করি যে ম্যাচ বের করে আনবে। একটা অঘটনের সম্ভাবনা দেখছেন কিনা আর্জেন্টিনা ম্যাচে? না, আমি আসলে দেখছি না, কেননা আর্জেন্টিনার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে মানে এদের প্লেয়ারদের মধ্যে যে চমৎকার বোঝাপড়ার যে ব্যাপারটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে মাঝখানে একটা গোল দেখবেন যে একজন ডস দিল, পিছনে কিন্তু একবার তাকায়ও নাই। হ্যাঁ, এই ধরনের কেমিস্ট্রি আমরা দেখি ক্লাব ফুটবলে। হ্যাঁ, যেহেতু আর্জেন্টিনা 21-22 থেকে মোটামুটি সেম টিমই একটা আছে, খুব বেশি চেঞ্জ হয় নাই, 5-7 জনের একটা পুল হয়তো চেঞ্জ হয়েছে। এদের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং আছে। এত ভালো আন্ডারস্ট্যান্ডিং যখন থাকে, তখন আপনি যে কোনোভাবে এই সব ক্ষেত্রে এই খুব লো ব্লক ভেঙে ফেলা অত বেশি কঠিন হয় না। আপনি কন্টিনিউয়াস করার পরে, মানে কন্টিনিউয়াস প্রেস করে যাওয়া বা কন্টিনিউয়াস খেলতে থাকার পরে, বা মেসির মতো প্লেয়ার যখন রয়েছে, তখন আসলে হয়ে যায়। মানে আমরা ইরানের সাথে একটা ম্যাচ মনে আছে আমাদের, যে 14তে ছিল মনে হয়, যে 80-85 মিনিট খুব লো ব্লকে রাখছিল। হ্যাঁ, লাস্টে একটা মেসি লাস্টে একটা গোল দিয়ে দিছিল। তো এরকমই কিছু একটা হবে। খুব বেশি গোলের ডিফারেন্সে যে জিতবে আমার এরকম মনে হয় না। কেপ ভার্দে চমৎকার খেলে আসতেছে এবার তো, কিন্তু এই সুন্দর টিম বন্ডিং এর কারণে আর্জেন্টিনা আসলে পার করে ফেলবে, মানে আমি খুব একটা দেখতেছি না। আর লাস্ট ম্যাচেও আর্জেন্টিনার যারা বেঞ্চে ছিল তারাও সবাই ওয়ার্ম আপ করেছে, খেলছে, এবং সেখানেও কিন্তু দুর্দান্ত। এই যে নতুন একটা টিনেজার প্লেয়ার বার্কো খুব ভালো খেলেছে, সেলসো গোল পেয়েছে। এই যে আপনার হচ্ছে যারা এখন সাবস্টিটিউটে আসবে, তারাও কিন্তু দুর্দান্ত খেলবে। সো আর্জেন্টিনার যে এখন যে টিমের যে বন্ডিংটা, এটা কিন্তু দুর্দান্ত। সো এটা অবশ্যই কেপ ভার্দের যে ইটের দেয়াল, সেটা ভাঙতে পারবে। আমার মনে হয় কি এই বিশ্বকাপে মানে সবচেয়ে বন্ডিং ওয়ালা দেশ হচ্ছে আর্জেন্টিনা। এদের প্লেয়ারদের মধ্যে যেরকম পার্সোনাল সম্পর্ক দেখেন, আপনি মাঠের কেমিস্ট্রি দেখেন, সবকিছু দুর্দান্ত। হ্যাঁ, সবকিছু দুর্দান্ত। আমরা পর্তুগালে যেরকম দেখি যে রোনালদোকে কেউ অ্যাসিস্ট, আমরা ওই প্রসঙ্গে আসবো। আমরা আজকের রাতের ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। আজকে রাতে স্পেন বনাম অস্ট্রিয়া ম্যাচ আছে, আর আগামীকাল ভোর 5টায় আছে বিশ্বকাপের মানে এই রাউন্ড অফ 32-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, পর্তুগাল আর ক্রোয়েশিয়া। আমরা রাত 1টার ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। স্পেন আর অস্ট্রিয়া স্পেনের চেয়েও অনেক তুলনামূলক ছোট দল। এই ম্যাচে স্পেন মানে স্পেনের যে দাপট বা স্পেন যে খেলার জন্য মানে বল ধরে রাখা, বেশি বেশি গোল করা, সেটা পারবে কিনা? স্পেনের আপনার গ্রুপ স্টেজ ম্যাচ যদি আমরা দেখি তাহলে দেখবো যে কঠিন ছিল, কিন্তু তাদের যে পাস অ্যাকুরেসিগুলি, যে পাস করেছে এবং হচ্ছে শট করেছে, এগুলো কিন্তু খুব ভালো ছিল। এবং অস্ট্রিয়ার খেলা আমরা দেখেছি। সো সেক্ষেত্রে আমি যখন স্পেন কিন্তু খুব সুন্দর খেলে। সো যদিও তারা সেই 2010 সালে রাইট কাপ পাওয়ার পর আর তেমন একটা সাফল্য দেখতে পারেনি, তবে এইবারও হচ্ছে তারা কিন্তু সুন্দর, মানে খেলা তাদের সুন্দর ছিল। সো আমি মনে করি যে অস্ট্রেলিয়ার সাথে তারা বের হয়ে আসবে। কত গোলে বের হয়ে আসবে? 2-0 হইতে পারে আসলে, কিন্তু এখন আসলে ছোট টিমগুলো যেরকম খেলতেছে, আগে একটা যদি কোনোভাবে অস্ট্রেলিয়া দিয়ে দেয়, তারপরে যে মনে করেন যে দুর্দান্ত লো ব্লক করে একটা বাস পার্ক করে দাঁড়ায় থাকবে, এইটা হলে একরকম খেলা। কিন্তু নর্মালি আমার মনে হয় যে 2-0 একটা মার্জিনে স্পেন বের হয়ে যাবে আসলে।
স্পেন কি সুসময় পার করছে? স্পেন ভালো, লামিন রয়েছে, তারপরে পেড্রি রয়েছে, মানে এদের কোয়ালিটিফুল প্লেয়ার প্রচুর। হ্যাঁ, কোনো একটা কারণে হয়তো ক্লিক করতেছে না সেভাবে, যার কারণে যে ধরনের দাপট, মানে ওদের টিম অনুযায়ী যে ধরনের দাপট থাকার কথা সেই দাপটটা আমরা দেখতেছি না, কিন্তু আদতে ওদের স্কোয়াড ডেপথ চমৎকার। ওকে, আমরা ভোরের ম্যাচ নিয়ে একটু কথা বলবো, ক্রোয়েশিয়া আর পর্তুগাল। পর্তুগালের যে একটা সমস্যা আপনি যেটা বলেছিলেন একটু আগে, যে ওদের টিম বন্ডিংটা ভালো না, এই ম্যাচে কি দেখা যাবে যে সুন্দর একটা টিম বন্ডিং? এখন আমরা কিন্তু আসলে যেটা দেখতেছি যে লাস্ট 3টা ম্যাচে, প্রথম ম্যাচে হয়তো বা হতে পারে ফার্স্ট গ্রুপ স্টেজে যে তারা নেমেছে, বন্ডিংটা ঠিক নেই, কিন্তু সেকেন্ড ম্যাচ দেখেন, থার্ড ম্যাচ দেখেন, কিন্তু তারা কিন্তু সেইভাবে ডেভেলপ করতেছে না। হ্যাঁ, যখন দেখবেন যে কেউ গোল দিতেছে, তখন রোনালদোকে নিয়ে যে উল্লাসটা বা এক্সাইটমেন্ট ওইটা কিন্তু নেই। ফার্নান্দেজ শর্ট করে ফেলতেছে, সেখানে রোনালদোকে পাস দিচ্ছে না। এখন যেই ধারাবাহিকটা আছে, এটা যদি তারা এইভাবেই খেলে তাহলে কিন্তু রাউন্ড অফ 32 তারা বেরোতে পারবে না, কারণ ওরা অলরেডি গ্রুপ স্টেজে 2টা ড্র করেছে। সো তাদেরকে আসলে কামব্যাক করতে হবে। এখন তারা যেই মেন্টালিটি নিয়ে খেলতেছে, যে আর্জেন্টিনার কথাটা দেখেন, সবার মধ্যে যে বন্ডিং, ওদেরও স্টার প্লেয়ার আছে, সবাই বলতেছে যে ওদের স্টার প্লেয়ার, ওদের এই ক্লাবে খেলতেছে, কিন্তু সো হোয়াট, আর্জেন্টিনারও এক সময় সবাই ভালো ভালো ক্লাবে খেলতো, কিন্তু একটা সময় ছিল যে প্রথম দিকে মেসিকে কেউ অ্যাসিস্ট করতে পারতো না, সেই প্লে ছিল না। কিন্তু এখন দেখেন, আপনি যতই ভালো খেলেন ক্লাবে, কিন্তু আপনি যদি ন্যাশনাল টিমে এসে সেই টিম বন্ডিংটা দেখাতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি জিরো। রোনালদো কি পর্তুগালে মানে খাঁচাবন্দি বা একঘেয়ে হয়ে গেছে? খাঁচাবন্দি না ঠিক, আবার মানে এখানে আমার যতটুকু আমি পর্তুগালের খেলা দেখেছি এই বছর, আমার মনে হয়েছে যে দল থেকে একটু অসহযোগিতা আছে, আবার রোনাল্ডোর যে মানে একটু কম দৌড়াচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, অনেকটাই কম, অনেকটা কম। মানে আমি যতবার দেখতেছি যে ইসে অফলাইন, সরি, অফসাইডে যখন যে হচ্ছে, মানে অফসাইড পজিশনে রয়েছে, তো দ্রুত ট্র্যাক ব্যাক করার একটা ব্যাপার থাকে। আমি রোনাল্ডোকে বেশ অনেকবার দেখছি যে ট্র্যাক ব্যাক রাইট টাইমে করতেছে না। হ্যাঁ, যেটা হয়তো বয়সের কারণে হইতে পারে, তো আরও বেশি সুন্দর পরিবেশ হইতে পারতো একটা দলের মধ্যে। হ্যাঁ, যেরকম আমার একজন প্লেয়ার, রোনাল্ডোর মতো একজন প্লেয়ার আমার রয়েছে, আমার তার এগেনস্টে এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া উচিত না অন্য কোনো প্লেয়ারের, যে রোনাল্ডো যা, আমার অন্যান্য সব প্লেয়ারই সেম। যদি যা কিছু থাকে, তুমি ড্রেসিং রুমের মধ্যে অনেক ইস্যু থাকতেই পারে, সেগুলো ড্রেসিং রুমের মধ্যে রেখে এসে আমাদের মাঠের খেলাটা তো মাঠে খেলতে হবে। যেরকম আমরা 2 নম্বর ম্যাচে হচ্ছে দেখলাম পর্তুগালের, যে সবাই চমৎকার খেললো, যে তখন কিন্তু সমস্যা হয়নি। ওই দিন সবাই দেখলাম যে খুব চেষ্টা করতেছে রোনাল্ডোর দিয়ে হ্যাটট্রিক করানোর, আনফর্চুনেটলি হয় নাই। কিন্তু ওই দিনের যে বন্ডিংটা আমি তৃতীয় নম্বর দিন আবার দেখি। অবশ্য তৃতীয় নম্বর দিন কলম্বিয়া যে চমৎকার খেলেছে, যে দুর্দান্ত স্পিডি ফুটবল খেলেছে, আমি দেখছি যে কলম্বিয়ার সামনে আসলে কিছু করার ছিল না মানে পর্তুগালের। হ্যাঁ, মানে ওই না পারতে ড্র হয়েছে, এটা তো হারে যায় নাই, মনে করেন যে এটা হচ্ছে সৌভাগ্য। কিন্তু কলম্বিয়া দুর্দান্ত খেলেছে ওই দিন। কিন্তু কঠিন সময় কিন্তু আপনার টিম বন্ডিংটা শো করতে হবে। উজবেকিস্তানের সাথে যে খেলাটা ছিল, সেটা কিন্তু হচ্ছে আপনার ছোট টিম ছিল, 5টা গোল দিয়েছে, সেটা ওকে। কিন্তু এই যে এখন যখন রাউন্ড অফ 32-এ খেলা হবে, এখানে সবগুলি টিমই ভালো, সবগুলি টিমই স্ট্রং। এখন কিন্তু যদি আপনি ওই উজবেকিস্তানের সাথে যে খেলাটা ওরা খেললো, সেই খেলার মতো যদি টিম বন্ডিং দেখাতে না পারে, এবং এই পুরো ওয়ার্ল্ড কাপের একটাই কিন্তু কথা হচ্ছে, সেটা হচ্ছে পর্তুগালকে নিয়ে, যে তাদের মধ্যে বন্ডিং কম, রোনালদো খুব আপসেট। সো আশা করি, আমরা তো চাই যে রোনালদো পায়ে গোল আসুক। আমরা তো চাই যে হচ্ছে সব মানে বড় বড় টিমগুলো একটু থেকে যাক আমাদের। মানে দেখেন, মডরিচেরও শেষ বিশ্বকাপ, রোনাল্ডোরও শেষ বিশ্বকাপ, আমার সামনের দুজনেই দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে সুযোগ নেই, যে কোনো একজনকে আমাদের হারাইতেই হবে। হ্যাঁ, রোনাল্ডো থাকলে হবে কি, আরেকটু ওই 2 দিন একটু বেশি মাতামাতি করা যাবে। আমরা ডেফিনেটলি চাই যে পার করুক। হ্যাঁ, কিন্তু টিমের অ্যাবিলিটি আছে কিনা আমার এটাও দেখতে হবে। ওই পর্তুগাল দুর্দান্ত টিম, সবাই জানতেছে যে এদের চমৎকার সব প্লেয়ার। হ্যাঁ, নুনো মেন্ডেস তার জায়গায় বেস্ট, এটা আসলে হয়ে উঠতেছে না টাইপের। এখানে কি কোচ অসহায়? মানে প্লেয়ারদের বন্ডিং তৈরি করতে কোচের যে ভূমিকা থাকার কথা, আপনি বলেন, মানে কোচ কি এখানে অসহায়? কোচ তো হচ্ছে তার বেস্টটা ট্রাই করবে, হ্যাঁ, কিন্তু এখন প্লেয়ার তো আপনার একটা টিমে 20 থেকে 26 জন, এখন সবার মধ্যে সেম জিনিসটা তো আনাটা ভেরি ডিফিকাল্ট। সবারও তো নিজের থেকে এটা আনতে হবে যে না, এই যে মেসিকে আমি অ্যাসিস্ট করবো, এরকম রোনালদোর জন্য আমি খেলবো, এটা তো সবার মধ্যে নাও আসতে পারে।
সো সেক্ষেত্রে কি আসলে কোচের কিছু করার থাকে না, কারণ হচ্ছে কোচ তো চাবেই যে হচ্ছে আমি বেস্টটা দেওয়ার ট্রাই করবো। আর মেবি হচ্ছে নেক্সট পর্তুগালের খেলা তো মেক্সিকোর সাথে, ক্রোয়েশিয়া। right? ক্রোয়েশিয়া- না, sorry, ক্রোয়েশিয়ার সাথে। ক্রোয়েশিয়ার সাথে। তো ক্রোয়েশিয়াও কিন্তু আপনার ভালো খেলেছে, ওদের হচ্ছে যে গ্রুপ স্টেজের ম্যাচে ভালো খেলেছে। সো মোটামুটি ভালোই হবে। আর এই খেলাটা মেবি কানাডাতে হবে, কানাডার স্টেডিয়ামে হবে। সো ওইখানে টেম্পারেচার কিন্তু খুবই হাই থাকবে, 35 থেকে 38 ডিগ্রি থাকবে। সো এটাও কিন্তু পর্তুগালের জন্য একটা চ্যালেঞ্জিং। সবচেয়ে গোলের কথা যদি বলি আমি, এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি 6টা করে গোল নিয়ে টপে আছে। 1 নম্বরে আছে কিলিয়ান এমবাপ্পে, তার 2টা অ্যাসিস্ট রয়েছে। আচ্ছা আচ্ছা। মানে খেলে 11 জনে, গোল দেয় মেসি। হুম। হ্যাঁ, তো এই যে বাড়তি একটা সুবিধা পাচ্ছে, এটা অন্য দলের ভিতরে আসলে কতটা আছে? দেখেন মেসি যে এবার আসলে এরকম মুড়ি মুড়কির মতো করে গোল দেবে এটা আমি আসলে চিন্তা করিনি। হ্যাঁ, বা প্রথম ম্যাচে যখন হ্যাটট্রিক করে ফেললাম মনে হয়েছে যে না ঠিক আছে ও হ্যাটট্রিক হয়ে গেছে, পরের ম্যাচে হয়তো আর এরকম থাকবে না। আমি এখন দেখতেছি ম্যাচ যত যাইতেছে মেসির গোল দেওয়া থামতেছে না কোনোভাবেই। হ্যাঁ, এখন এই ধরনের মেসির আমরা ওই 14-15 সালের দিকে দেখছি যে সমান তালে গোল দিতেছে, কোনোভাবেই ঠেকায় রাখা যাইতেছে না। এখন এই 38-39 বছর বয়সে এসেও যদি মেসি এই সেম কাজ করে তো অপোনেন্টের জন্য বিষয়টা একটু কষ্টকর। হ্যাঁ, মানে দেখতে ভালো লাগতেছে যে হ্যাঁ ঠিক আছে মেসি খেলতেছে, কিন্তু যে হিউজ মার্জিনে ওরা আগায় যেতেছে মানসিকভাবে, এটা আমাদের জন্য একটু বেশ পীড়াদায়ক ভাই। কেননা আপনি আর্জেন্টিনারা আটকাইতে গেলে আপনার যদি আপনার মেসিরে গোল করার থেকে আটকাইতে হয় তাহলে আপনার অনেক বেশি প্যারা খাওয়া লাগবে। কেননা মেসি এখন এই বয়সে এসে খেলা টেলা বানায় দিবে, দেখতে ভালো লাগবে যে 2-1টা খুব সুন্দর থ্রু বল দিছে, একটা লাইন ব্রেকিং পাস দিছে, আপনার দেখে মনে হবে ও চমৎকার, এই বয়সে এত চমৎকার খেলতেছে। এখন সে দেখি লিডিং স্কোরারে আছে। হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা এটা আসলে আমি মানে এক্সপেক্ট করি নাই, বাট হজম করা লাগতেছে আর কি। হ্যাঁ, মেসির এই বয়সেও যে গোলের ক্ষুধা, তার ক্ষুধাটা বাড়িয়ে দিচ্ছে মূলত অন্য ফরওয়ার্ডরা তাকে বল এগিয়ে দিয়ে। এই যে সুন্দর একটা সমন্বয়, সেই মেসির সাথে এবার সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পের একটা দ্বৈরথ চলতেছে, শেষ মুহূর্ত পর্যন্ত কি এগিয়ে থাকবে? না, অবশ্যই হচ্ছে দুজন খুবই ভালো খেলতেছে, এমবাপ্পেও দুর্দান্ত খেলতেছে। তাকে হচ্ছে অনেক আমরা হোসেন বোল্টের সাথে তুলনা করতেছি তার দ্রুততম ইয়ের জন্য। সো দুইজনই ভালো খেলতেছে। বাট আপনি দেখেন যে গত বিশ্বকাপেও এমবাপ্পে খেললো, মেসি খেললো, ফাইনালে খেললো। হ্যাঁ, সো তাদের এইবারেরটাও তো আপনি দেখেন, এইবারও কিন্তু হচ্ছে তারা খেলতেছে। সো মেসি যেহেতু অবশ্যই বলতে হবে, এটা সবাই জানে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। সো তার জন্য কিন্তু আলাদা অনেক বেনিফিট থাকবে। তার মনোবল বলেন, তার সাপোর্টারদের যেই হচ্ছে গিয়ে একটা চাওয়া, হ্যাঁ, সেখান থেকে অবশ্যই মেসি এগিয়ে থাকবে। কিন্তু এমবাপ্পেকে আমরা কখনোই ছোট করে দেখতে পারবো না। তার এইবার যে ওয়ার্ল্ড কাপে যে খেলাগুলো দেখালো, আমরা যে এনজয় করলাম, দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত। সো দুদিক থেকেই দুইজনই ফেভারিট। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই বিশ্বকাপের লড়াই একজনকে তো জিততে হবেই। সো সেখানে কে থাকে। তবে এমবাপ্পের একটা জিনিস ভালো ছিল, ও 2টা অ্যাসিস্ট করেছে। আমরা খেলা দেখেছি যে ভালো লাগে যে গোলের পাশাপাশি সে যে তার সতীর্থদেরকে অ্যাসিস্ট করতেছে, এটা কিন্তু খুবই একটা পজিটিভ একটা। সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। দুইটা দল দেখা হলে আপনি নিশ্চয়ই ব্রাজিলকে সাপোর্ট করবেন, কিন্তু বাস্তবতার নিরিখে ব্রাজিল আসলে পারবে কিনা আর্জেন্টিনার সাথে? সেমিফাইনালে যদি ব্রাজিল আর্জেন্টিনা দেখা হয় তাহলে আমি চোখ বন্ধ করে ব্রাজিলকে আগায় রাখবো। কেননা ব্রাজিল শুরুর থেকে যত দিন যাচ্ছে ব্রাজিল তত বেশি ফাইনেস্ট খেলা শুরু করতেছে। আস্তে আস্তে যত দিন যাবে ব্রাজিল তত বেশি চমৎকার খেলবে এবং তত বেশি সুগঠিত হবে। এবং এটাই হচ্ছে ব্রাজিলের সৌন্দর্য এবং ব্রাজিলের ইউনিকনেস এবারে এটাই যে যত দিন যাবে এদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, যত দিন যাবে এদের হচ্ছে খেলার ধার তত বাড়তে থাকবে। এই জন্য সেমিফাইনালে যদি আমরা উঠে যেতে পারি তো আমার মনে হয় না এগুলো আসলে কোনো ইস্যু হবে। সামনে যে প্রতিপক্ষ যেই থাকুক, হ্যাঁ, আমাদেরই হবে না। ভাইয়েরা ততদিনে হচ্ছে ছোট ছোট প্রতিপক্ষের পক্ষে খেলে আসবে, এসে আমাদের মতো একটা জায়ান্টে দেখলে তখন এমনি আপনারা যাবেন, সমস্যা। ব্রাজিলের দিন দিন ধার বাড়ছে আর আর্জেন্টিনার ধার আগে থেকেই। দুই দল যখন মুখোমুখি হবে পরিস্থিতি কি তৈরি হবে? এটা ঠিক। হ্যাঁ, ব্রাজিল প্রথম থেকে আস্তে আস্তে ডেভেলপ করতেছে। আর আর্জেন্টিনা তো অলরেডি জায়ান্ট টিম, সে খুব ভালো খেলতেছে। তবে খেলা হলে ভালো খেলবে। তবে আমি একটু ভয় আছি যে এই যে নেক্সট 2টা ম্যাচ আছে, এই ম্যাচে যদি আমার হচ্ছে সেন্টারে বা হচ্ছে লেফট আর রাইট ব্যাকে যদি কেউ ইনজুরিতে না পড়ে, রোমেরো আশা করি আজকে চলে আসবে, বাট মাঝখানে ডিপল আছে,
এরা যদি ইনজুরিতে না পড়ে বা সামহাউ এদেরকে যদি মাঠ থেকে বাইরে রাখতে হয়, তবে সেটা ব্রাজিলের জন্য খুবই এটা একটা খুবই প্লাস পয়েন্ট। সো এরা যদি মাঠে থাকে, আপনি কিভাবে আর্জেন্টিনাকে ঠেকাবেন? মাঝখানে ডিপল, এখানে ম্যাকঅ্যালিস্টার, পিছনে রোমেরো, মেডিনা, তারপর মলিনা আছে, এদেরকে ঠেকানো খুবই সম্ভব, মানে অসম্ভব। আসলে কি অসম্ভব ভাই ঠেকানো? না না, ওরকম কোনো ব্যাপার স্যাপার না। আসলে এই হয়েছে কি, 21 সালের পরের থেকে আর্জেন্টিনা এই যে ওই কোপা জিতলো, বিশ্বকাপ জিতলো, আবার একটা কোপা জিতলো, এটা অন্যরকম একটা ভাব নিয়ে চলতেছে সবাই। আসলে ব্যাপারটা ওরকম কোনো কিছু না। সামনাসামনি যদি দেখা হয় ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ দেখাই দেখা দেবো। হবে হ্যাঁ, সেমিফাইনালে যদি দেখা হয়, আপনারা যদি আসতে পারেন, হ্যাঁ, তো তাহলে খুব দেখবেন সুন্দর যে একটা ম্যাচ ইনশাল্লাহ, হবে আশা করি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ভালো একটা ম্যাচ দেখতে আমরা পাবো। ভালো একটা ম্যাচ দেখতে Okay, পারবো। okay. না, খেলা হচ্ছে খুবই আকর্ষণীয় খেলা হবে। পুরো বিশ্ব দেখবেন যে ওই দিন ফ্রিজ হয়ে গেছে ওই 2-2.5 ঘন্টার জন্য। মাঠে কিন্তু মারামারি হবে না, 100%। অবশ্যই মনে অবশ্যই। হয় না, 100% না, মারামারি হবে। মাঠে মারামারি হবে না। এদের আমাদের খে- বাংলাদেশে মারামারি হইতে পারে, মাঠে মারামারি হবে না। ওই ধরনের উত্তাপ এখন হচ্ছে ছড়ায় না। কেননা আপনি যখন দেখবেন যে ওই কোপা আমেরিকার ফাইনালে 21-এ কি দুর্দান্ত একটা, মনে করেন যে নেইমারের অমানবিক পারফরমেন্স, এবং খুব ডার্টি খেলে আর্জেন্টিনা ওই ম্যাচে নেইমারে আটকাইছিল। তারপরেও আমি দেখলাম যে নেইমার আর মেসি একই সাথে হাসতে হাসতে হচ্ছে ওই ইসের মধ্যে বসে রয়েছে, সিঁড়ির মধ্যে বসে বসে গল্প করতেছে। হ্যাঁ, তো আধা ঘন্টা আগে যে এরা হচ্ছে জান পরান দিয়ে খেলতেছিল একজন আরেকজনের বিপরীতে, হ্যাঁ, তো ওই ব্যাপারটা আসলে ওরকম করে নেই। হ্যাঁ, তো ওই রাইভালারি মাঠের মধ্যে হবে না, মাঠের কিন্তু মধ্যে হবে না, বাংলাদেশে দেখবেন যে খুবই একটা তীব্র উন্মাদনার বয়ে যাচ্ছে। ওকে, আমরাও চাই সেমিফাইনালে দেখা হোক ব্রাজিল আর্জেন্টিনার একটা দুর্দান্ত ম্যাচ, ফুটবল বিশ্ব দেখুক। আর ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।